সল সম্পর্কে বিস্তারিত আলোচনা আর কি না। Depending upon the nature of the interaction between the dispersed phase and dispersion medium, sol can be classified into two types. এটা কিসের উপর বেস করে টাইপটা করা হয়েছে? dispersed phase এবং dispersion medium এর মধ্যে কি ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে না? লিওফিলিক সল, লিওফোবিক সল। সোহান, লিওফিলিক আর লিওফোবিক এর পার্থক্যটা কি? এখানে তো অনেক কথা বলছে। ফিলিক মানে হলো ওই যেটা আমরা পানি আকর্ষী, আর ফোবিক আকর্ষী। আচ্ছা, তো সংজ্ঞাটা কিভাবে দেব? তারা ওগুলো ভুলে গেছি ভাই, আমি অনেক আগে পড়ছি, আর একটু পড়তে হবে এটা। এহসান পারবে, আপনি তো পারে, এহসান থেকে জিজ্ঞেস করুন সংজ্ঞাটা পারবে কিনা। মিনিং অফ লাইফ ফিলিং মানে এখানে আসলে লাইফিলিকের মধ্যে ওয়াটার ডিসপারশন মিডিয়াম হিসেবে থাকবে সবসময়। কোথায় লাইওফিলিক? যেমন ওই হাইড্রো শব্দটা যেখানে থাকবে মনে রাখবে এটা লাইফিলিক বোঝাচ্ছে। ও, এটার অপর নাম দিছে তো হাইড্রোফিলিক সল দিছে তো। এই যে লাইওফিলিক সলস আর কল্ড হাইড্রোফিলিক সলস। ফিলিক এস্টার্স, গাম, জেলাটিন, egg, albumin, it is an example of lyophilic salts. আচ্ছা, এখন আবার এগুলার বিস্তারিত কথা আনসার কি? এস্টার্স সল, গাম সল, egg, albumin সল। cold water, the salt is quite stable and is not affected by the presence of trace of impurities. ডিমের মধ্যে দুইটা প্রোটিন আছে না, অ্যালবুমিন আর গ্লোবিউলিন। গ্লোবিউলিন, সাদাটা হচ্ছে অ্যালবুমিন আর কি না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে এটা হচ্ছে তোমার ঠান্ডা পানির মধ্যে কি হয়, সল তৈরি করতে পারে, এবং সে সলটা হচ্ছে স্টেবল এবং কোন ধরনের ট্রেস ইম্পিউরিটিস দ্বারা কি হয় না, এফেক্টেড হয় না। এটা একটা সলের এক্সাম্পল আর কি না। এখন আমরা লাইওফোবিক সলটা দেখব। তাহলে the word liophobic means liquid heating salts. There is a little or no interaction between the dispersed phase and the dispersion medium. আচ্ছা, তুমি যেটা বলছিলা এখানে মূল কথা হচ্ছে ইন্টারঅ্যাকশন, মানে ডিসপার্স ফেজ এবং ডিসপারশন মিডিয়ার মধ্যে যদি ইন্টারঅ্যাকশন থাকে এটা হচ্ছে লাইওফিলিক, আর যদি ইন্টারঅ্যাকশন না থাকে অথবা লিটল অর নো ইন্টারঅ্যাকশন, অল্প পরিমাণ থাকবে না, সেটা হচ্ছে কি আমার লাইওফোবিক। এক্সাম্পল কি লাইওফোবিক এর? এক্সাম্পল দেন, if water is used as the dispersion medium, lipophobic salts are called hydrophobic salts. Example of lipophilic salts include salts of metals and their insoluble compounds like sulfides and oxides. বলছে মেটাল সালফাইড যেগুলো আছে অথবা মেটাল অক্সাইডস, সেগুলো কি হিসেবে কাজ করে? লাইওফোবিক সল্টস হিসেবে কাজ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, তুমি ছিলে না? রাহমাতুল্লাহ, ওয়াশরুমে কিছু ওয়াশরুমে ছিলাম। তুমি বলবা না? বলছিলাম নাকি মিউট হই? মিউট করে বলছো আর কি। এখন আমরা পড়বো যে ক্যারেক্টারিস্টিক্স অফ লাইওফিলিক এন্ড লাইওফোবিক সল্ট। আচ্ছা, লাইওফোবিক এর উদাহরণ বলতে পারবা? লাইওফোবিক শুনি নেই। লাইওফোবিক উদাহরণ হচ্ছে মেটাল অক্সাইড এবং মেটাল কি ছিল, মেটাল সালফাইড। আচ্ছা আচ্ছা, সালফাইড শুনছিলাম। আচ্ছা, আর এরপর লাইওফিলিক কত?
তোমরা লাইফিলিক আমি শুনি মেইন পার্থক্যটা কি লাইফিলিক আর লাইফোবিকের মধ্যে মেইন পার্থক্যটা কি বলো হাসান? না, আমি এটা শুনি নাই। মেইন একটা লেখা আছে পার্থক্য হচ্ছে ইন্টারঅ্যাকশন নিয়ে, হুম। মানে লাইফিলিকের মধ্যে ফেস মিডিয়াম আর ডিসপারশন যে পার্টিকেল আছে তাদের মধ্যে কি হবে, ভালো মানের ইন্টারঅ্যাকশন হবে, আর এটার মধ্যে ইন্টারঅ্যাকশনটা ভালো মতো হবে না অথবা একদম হবেই না। বাস, মানে তুমি যেটা মিস করছো আর কি। এখানে কি বোঝাচ্ছে ইন্টারঅ্যাকশন মানে কি? ইন্টারঅ্যাকশন মানে আকর্ষণ বিকর্ষণ কিছু বোঝাচ্ছে নাকি অন্য কিছু? ইন্টারঅ্যাকশন মানে ক্রিয়া প্রতিক্রিয়া, আকর্ষণ বোঝাবে যে তাদের মধ্যে কোন ধরনের বন্ডিং সিস্টেমের জন্য এই ধরনের কিছু বোঝাবে আর কি। যেমন পারি তো লাইফিলিক, হ্যাঁ পার্শিয়াল ইন্টারঅ্যাকশন হলে তাকে বলতে পারি লাইফিলিক, কারণ কলাইডে তো ফুল ইন্টারঅ্যাকশন হয় না। হ্যাঁ, সেটাই বলতেছি আমি। আচ্ছা, তুমি এটা আরেকভাবে এটা গিয়ে করতে পারবে, ডিফারেন্সিয়েট করতে পারবে। সেটা হচ্ছে মনে করো যেটা লাইওফিলিক সল, এগুলাকে তুমি যদি কি করো, আর ইজিলি প্রেসিপিটেড বাই দ্য এডিশন অফ স্মল অ্যামাউন্টস অফ ইলেকট্রোলাইট বাই হিটিং অর বাই শেকিং। ঠিক আছে, যেহেতু তাদের মধ্যে ইন্টারেকশন কম, এজন্য তাদেরকে তুমি কি করতে পারবা, প্রেসিপিটেট করতে পারবা। এটা দিয়ে তুমি জিনিসটা বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলা কি দরকার আছে ক্যারেক্টারিস্টিক্স অফ লাইওফিলিক এন্ড লাইওফোবিক সলস এর? এই যে প্রেসিপিটেশন, ভিসকোসিটি, সলভেশন, চার্জ অন পার্টিকলস, ইজ অফ প্রিপারেশন, এটা একটা পার্থক্য অথবা তুলনামূলক আলোচনা আর কি। তেমন হয় পড়লে ভালো হবে না একটু? মানে কোনটা সহজে, প্রথম কথা হচ্ছে কোনটা সহজে প্রিপেয়ার করা যায়। এই যে লাইওফোবিক সলস are not obtained by simply mixing the solid material with the solvent। তার মানে লাইওফিলিকটা সহজে করা যাবে, যেহেতু এটা মিক্সার বানালে হয়ে যাবে, কিন্তু এটা লাইওফোবিকের যে ক্রাইটেরিয়া সেটা অর্জন করা এত সহজ না। Charge on particles of a hydrophilic salt may have little or no charge at all. Particles of hydrophobic salt carry positive or negative charge which gives them stability। আচ্ছা, তাহলে যেটা হাইড্রোফোবিকের মধ্যে যে পজিটিভ নেগেটিভ চার্জ থাকবে এটা বোঝাই যাচ্ছে, কারণ তাদের মধ্যে ইন্টারাকশন কম, মানে তাদের মধ্যে আলাদা আলাদা একটা ব্যাপার আছে। আলাদা আলাদা ব্যাপার থাকলে একটা পজিটিভ একটা নেগেটিভ পার্ট হতে পারে, তাই না? সলভেশন, হাইড্রোফিলিক সল পার্টিকলস আর জেনারেলি সলভেটেড, যেটা ফিলিক এটা এমনিতেই সলভেটেড হবে। আচ্ছা, এখানে হাইড্রোফোবিকে বলছে পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটা চার্জ থাকতে পারে, মেবি দুটোটা একসাথে থাকবে না। এটা বলছে পজিটিভ কিছু নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ চার্জ which gives them stability। মানে কিছু পজিটিভ কিছু নেগেটিভ হবে না, সবগুলো পজিটিভ হবে, হলে না হলে সবগুলো নেগেটিভ হবে। ইন্টারাকশন দূরে থাকবে এরা। আচ্ছা, ভিসকোসিটি ব্যাপারটা, viscous as particle size increases due to solvation। লাইওফিলিক গুলো হচ্ছে ভিসকাস, পার্টিকেল সাইজ যত বেশি হবে ঘন হবে আর কি। আচ্ছা, তার মানে এখানে সবগুলোর মধ্যে লাইওফিলিক হচ্ছে পজিটিভ, সবগুলাতে হচ্ছে ইজিলি প্রিপেয়ার করা যাচ্ছে। এটা কোন ধরনের চার্জ হবে না, এটা একটু অন্য ধরনের। তারপরে সলভেশন হচ্ছে ভিসকাস, তারপরে প্রেসিপিটেট করা যায় সহজে প্রেসিপিটেট করে মনে হয় গিয়া করা যাবে যে by high concentration of the electrons when the salt particles are dissolved। প্রেসিপিটেটটা কোনটা বেশি তাড়াতাড়ি করা যাবে? সল্ট পার্টিকেলস আর অবশ্যই হাইড্রোফোবিকটা করা যাবে। হাইড্রোফিলিকটা করতে হলে আমাদেরকে অনলি বাই হাই কনসেন্ট্রেশন,
কারণ হ্যাঁ ঠিক আছে এটার মধ্যে তো ইন্টারেকশন বেশি, হ্যাঁ এজন্য এটা কোয়াগুলেট করাটা কঠিন হবে। তাহলে একটা হচ্ছে কোয়াগুলেটের ব্যাপারে, লায়োফিলিকের ক্ষেত্রে বলতে হবে লায়োফিলিক salts are precipitated only by high concentration of the electrolytes. হ্যাঁ ওইটা তো প্রেসিপিটেট হবে, যেটা আগে বলে দিছে সহজে প্রেসিপিটেট হবে। লাইফিলিক হবে না লাইফিলিকটা সহজে হবে না, মানে হুম শুধুমাত্র হ্যাঁ হাই কনসেন্ট্রেশন করতে পারলে তখন হবে আর কি। When the এখন small হাই particles are ঘনমাত্রা ঘন করে কোয়াগুলেট করতে হবে। আচ্ছা তাহলে আমাদের 5টা পয়েন্ট, কোনটা ইজিলি প্রিপেয়ার করা যায় সেটা হচ্ছে হাইড্রোফিলিক, তারপরে চার্জ কার থাকে হাইড্রোফোবিক, সলভেশন হাইড্রোফিলিক হয়, ডিসকাস হাইড্রোফিলিক, প্রেসিপিটেট তাড়াতাড়ি হবে ইজিলি হবে হাইড্রোফোবিক। ঠিক আছে, তারপর হচ্ছে 6 নম্বর, এত অনেকগুলা কি আছে, ওই যে টিন্ডাল ইফেক্ট আসছে, অনেক ইফেক্টিভ, একটু পড়তে হবে ভাই। রিভার্সিবিলিটি, রিভার্স এবং ইরিভার্স কোনটা হবে বলে মনে হয়? রিভার্সিবল আমার মতে হাইড্রোফোবিক হবে না, হাইড্রোফোবিকটা দুটো পার্ট আছে। তাহলে the space of lyophilic salts when separated by coagulation or by evaporation of the medium can be reconverted, এখানে উল্টা বলছে কথাটা না, just on mixing with dispersion media, therefore just on mixing with the dispersion medium. Neither the lyophobic salts or precipitated cannot be reformed. ঠিক আছে, তো এটা প্রেসিপিটেট হয়ে যায় যে সহজে রিভার্স করা যায় না, প্রক্রিয়াটা কঠিন হয়ে যায়। তাহলে রিভার্সিবিলিটির দিক দিয়ে প্রেসিপিটেট হওয়ার কারণে কোনটা কি হবে, হাইড্রোফোবিকটা বা লায়োফোবিকটা এগিয়ে থাকবে। এখন গুরুত্বপূর্ণ তোমরা যেটা বলছো টিন্ডাল ইফেক্ট, এটা সোহান বলো টিন্ডাল ইফেক্টটা কি? আমি ভুলে গেছি। এটা হলো, আমি যতটুকু মনে আছে, আমি ভিডিও দিতে পারবো এখন একটা, তবু আমি যতটুকু মনে আছে বলি। বলো। এটা হলো যখন একটা বোতলের মধ্যে স্মোক থাকবে, তখন যখন বাইরে থেকে লাইট পাস করব, হ্যাঁ একটা লাইন পাবো, মানে পুরো বোতলটা একটা স্ট্রেট লাইন ফরওয়ার্ড থাকবে, বোতলের একটা লাইন অবস্থা, যে জায়গায় লাইট পাস স্মোক গুলা থাকার কারণে একটা স্ট্রেট লাইন পাবো। আচ্ছা তুমি দেখে ফেলতে পারবে এখন, সার্চ টিন্ডাল এফেক্টের কাছে বুঝে যাবে। টিন্ডাল এফেক্টের সামনে আসবে, কিন্তু টিন্ডাল এফেক্ট কে দেখায় কে দেখায় না সেটা হচ্ছে আমাদের এখন আলোচ্য বিষয়। টিন্ডাল ইফেক্ট হচ্ছে লায়োফিলিক সল্টস যারা আছে তারা ডু নট স্ক্যাটার লাইট এন্ড শো নো টিন্ডাল ইফেক্ট, এটা লায়োফিলিকটা দেখাবে। ওই যে যাদের দুইটা পার্ট আছে ইন্টারেকশন কম, ঠিক আছে, পজিটিভ অথবা নেগেটিভ চার্জ আছে, প্রেসিপিটেট হয়, তারা হচ্ছে টিন্ডাল ইফেক্ট দেখাবে। দেখাবে না, দেখাবে যে লায়োফোবিকটা দেখাবে, যে লায়োফোবিক দেখাবে। হ্যাঁ লায়োফোবিকটা দেখাবে, এক্সিবিট টিন্ডাল ইফেক্ট। মাইগ্রেশন ইন ইলেকট্রনিক ফিল্ড, এটা লায়োফিক হবে আর কি না, মাইগ্রেট টু অ্যানোড অর ক্যাথোড অর নট এট অল when placed in electric field। কি বলছে, লায়োফিলিক স্মল পার্টিকলস যেমন প্রোটিনস মাইগ্রেট টু অ্যানোড অর ক্যাথোড অর নট এট অল when placed in electrical field। ইলেকট্রিক ফিল্ডে রাখলে কোন ধরনের কি ইলেকট্রনিক ফিল্ড মাইগ্রেশন হয় না, মাইগ্রেশনে ইলেকট্রনিক ফিল্ড হবে না। কিন্তু এর আগে কি বলছে, এমনি অ্যানোড টু ক্যাথোড মাইগ্রেট করে বলছে না, এটা তুলনাটা হয় নাই ঠিকঠাক। এই ধরনের চিত্র তো গুগলের মধ্যে সার্চ দিয়ে ইমেজ দিলে প্রচুর পরিমাণ আসে, এটা আছে, ফুল আছে গুগল। এটা হ্যাঁ, লায়োফিলিক কলয়েডস ভার্সাস লায়োফোবিক কলয়েডস, এখান থেকে আমরা একটু দেখে, এখানে স্যারের মনে একটা গিয়া করছে তো জুম আউট করে একটু গিয়ে হয়ে গেছে। এটা বোঝা যাচ্ছে বলতে? হ্যাঁ বোঝা যাচ্ছে। লায়োফোবিক কলয়েডস আর সলভেন্ট লাভিং কলয়েডস। আচ্ছা, থার্মোডাইনামিক্যালি স্টেবল লায়োফোবিকটা আমরা যে কোনো এক ক্লাস করি না, এখানে ভুল বলছে না, লায়োফোবিক এটা উল্টা দিছে, লায়োফিলিক হবে প্রথমটা।
লাইফিলিক হবে আমি তো বলতেছি হ্যাঁ এটা বলেছি তো মনে হয় না থার্মোডাইনামিক্যাল স্টেবল precipitation in the lipophilic salt is a reversible process হ্যাঁ there is a strong attraction force between colloids and the liquid highly viscous form a lipophilic salt known as hydrophilic colloids when water is taken as the solvent. A lipophilic salt can be prepared by the direct addition of colloids into the liquid. ঠিক আছে এগুলোও গিয়ার মধ্যে চলে আসছে আমরা আলোচনা করছি যে পরে এখানে আরো সুন্দর করেছিল বুঝতে পারছো থার্মোডাইনামিক স্টেবল মানে কি বুঝাচ্ছে ওরা এর একটা আমি তো অনেক আগে দেখছিলাম তখন বুঝিনি থার্মোডাইনামিক স্টেবল পয়েন্ট আচ্ছা থার্মোডাইনামিক্যাল স্টেবল হচ্ছে কোনটা হাইড্রোফিলিক থার্মোডাইনামিক মানে হচ্ছে তাপ দিলে তেমন চেঞ্জ হয় না আর কি স্টেবিলিটি নড়ে না ঠিক আছে তো হাইড্রোফিলিকটা গেরা একটা ইন্টারঅ্যাকশন বেশি না আচ্ছা এটা অ্যাট্রাকশন বেশি তো তাপ বা চাপের প্রভাবে কোনো কিছু হয় না আর কি সো তেমন প্রিপারেশন অফ কালারস এভাবে এমনি ডাইরেক্ট এভাবে পরে পরে চলে গেলে ভালো হবে বুঝে বুঝে এটা সহজ আছে না a special technique and water is taken আচ্ছা preparation of colloids chemical techniques আছে reduction double technique hydrolysis technique double technique আছে নাকি excessive cooling double decomposition reduction hydrolysis oxidation technique is also reduction hydrolysis excessive cooling এগুলো তো সব লাগবে মনে কি আসে মনে এগুলো এটা আসতে পারে এটা হচ্ছে এখানে অন্যরকম দেখা যাচ্ছে এতক্ষণ আমরা যেগুলো পড়ছি সেগুলো তো ছোটখাটো এখন মনে হয় কেমিস্ট্রির মূল কথাটা এটা প্রিপারেশন অফ কলয়েডস কেমনে প্রিপেয়ার করবে এটা না কেমিস্ট্রির কাজ হ্যাঁ preparation two principal ways বলতে dispersion of as a hydrophilic or hydrophobic colloidal solutions can be prepared by various chemical techniques such as double decomposition technique oxidation technique প্রথমে chemical technique দুটো দিছে আর কি double decomposition technique এটা কি রকম when hydrogen sulfide is passed এটা একটা বিক্রিয়ার মতো জাস্ট হ্যাঁ to a solution of arsenious oxide in distilled water we get a colloidal solution of arsenious sulfide আচ্ছা সুন্দর হয়েছে সব বিক্রিয়া যদি এরকম হইতো বহুত ভালো হতো না S2S3O3 হাইড্রোজেন সালফাইড ছাড়া না করতে আর কি আর্সেনিয়াস সালফাইড তখন এটা আর্সেনিয়াস সালফাইড হয়ে যাবে ওই যে আমরা পড়ছিলাম না একটু ধাতুর সালফেট অথবা ধাতুর অক্সাইড এই জাতীয় কথা সালফাইড কথাটা আসছে আর কি এখানে আচ্ছা সালফাইড ওগুলো হচ্ছে আর কি হাইড্রোফোবিক কলয়েড পড়ছিলাম নাকি এটা এটা কোন ধরনের সেটা বলে নাই এটা এমনি জাস্ট একটা কলয়েড হবে এটা হচ্ছে মূল তার মানে S2S3 এটা কি একটা কলয়েড আর্সেনিক সালফাইড হ্যাঁ অবশ্যই এটা একটা সল্ট আর্সেনিয়াস সালফাইড তারপর হচ্ছে অক্সিডেশন টেকনিক সালফার ডাইঅক্সাইডের সাথে আবার হাইড্রোজেন সালফেট চালনা করলে প্রথমে সালফারটা আলাদা হবে আর হাইড্রোজেন সালফেট আরেকটু বাড়ায় দিলে সালফার আলাদা হবে তো এটা কি হইছে যে কলয়েডাল সলিউশন অফ সালফার আচ্ছা সালফারের কলয়েডাল সলিউশন বানাচ্ছে যে made to pass through an aqueous solution of sulfur dioxide it can also be obtained by passing the gas সালফার না সালফার এখানে আসলে কি বানাইতে হবে সেটা হচ্ছে ব্যাপার কলয়েডাল বানাচ্ছে যে সালফারের কলয়েডাল সলিউশন বানাইছে
কলয়েডাল অফ সালফার, এটা বানানো যায়। প্রথমবারে আমরা তো যৌগ বানাইছি, এখন তো শুধু সালফার। যৌগ না তো, আমাদের মূল কাজটা হচ্ছে কলয়েডাল বানানো। এখন আর্সেনিয়াস সালফেট, এটাও একটা কলয়েডাল। সালফারের আরেকটা হচ্ছে সালফারের কলয়েডাল সলিউশন আর কি, কলয়েডাল সলিউশন অফ সালফার। আছে তো সলিউশন আকারে আছে সালফারটা, সলিড আকারে আছে সালফারটা, যেখানে স্প্রেড অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, রিডাকশন টেকনিক, রিডিউসিং এজেন্ট ইনক্লুড স্টেনিয়াস ক্লোরাইড, যেমন স্টেনিয়াস ক্লোরাইড কে বানানো যায় এরকম। তাহলে টেকনিক গুলো তো এটা এর নাম বলে দিলে হবে, রিডাকশন টেকনিক। তারপরে হাইড্রোলাইসিস টেকনিক, হাইড্রোলাইসিস যেমন ফেরিক ক্লোরাইড কে পানি দ্বারা কি করলে, মানে ইয়া করলে, বয়েল করলে তারপরে কি হবে, ফেরিক অক্সাইড, order to obtain reduced solution ferric chloride. ferric chloride, ferric boiling water to obtain a reduced solution of ferric chloride. By exchange of solvent, নামগুলো মনে রাখতে হবে যে বেশি না। By exchange of physical state, excessive cooling, এগুলা কি তাহলে নাম কি কি আসছে? By exchange of physical state, এর অবস্থা পরিবর্তন করব, সলভেন্টের এক্সচেঞ্জ করব, এক্সেসিভ কুলিং করতে হবে, তারপরে হাইড্রোলাইসিস টেকনিক, রিডাকশন টেকনিক, কেমিক্যাল টেকনিকের মধ্যে ডাবল ডিকম্পোজিশন টেকনিক, তারপর অক্সিডেশন টেকনিক। না, কেমিক্যাল টেকনিক চারটা আছে তো, চারটা, ডাবল ডিকম্পোজিশন, অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস, চারটা। এগুলো সব কেমিক্যাল না? অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস, আর হচ্ছে ঠিক আছে। এরপর হচ্ছে বাই এক্সেসিভ কুলিং, এক্সচেঞ্জ অফ সলভেন্ট, চেঞ্জ অফ ফিজিক্যাল স্টেট, the origin of charge and colloidal solution. এটা আর একটু টানলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা 53 পৃষ্ঠার মধ্যে 43 পৃষ্ঠায় আছি এখন। The origin of surge on colloidal solution is the origin of surge. সোহান তোমার কোশ্চেনটা আসছে, colloidal solution তো সার্চ করতে গেছলা হঠাৎ করে, এটা বলছে। The origin of surge on the sol particles in most cases is due to the preferential absorption of either positive or negative ions on their surface. The particles electrical charge in any one or যেমন একটা পদ্ধতি হতে পারে, due to dissociation of the surface molecules, due to frictional electrification, due to selective absorption of ions. Colloidal solution prepared by Brace arc method acquired the surge by electron capture. কথাটা বোঝা গেছে? পদ্ধতিগুলা বললে হয়ে যাবে তো। ইলেকট্রন ক্যাপচারটা মনে আছে তোমাদের? ওই যে নিউক্লিয়ার কেমিস্ট্রি পড়ছিলাম। হাসান, হ্যাঁ, ইলেকট্রন ক্যাপচার মনে আছে? ইলেকট্রন ক্যাপচার মনে আছে? ইলেকট্রন একটা ইয়া করার, ক্যাপচার করার, একটা ইলেকট্রন গ্রহণ করবে আর কি। হ্যাঁ, এটা ওই নিউক্লিয়ার কেমিস্ট্রিতে পড়ছিলাম আমরা, নিউক্লিয়ার কেমিস্ট্রি। হ্যাঁ হ্যাঁ। তো এখন colloidal solution prepared by Brace arc method, তাহলে এখানে আরেকটা পদ্ধতি বলছে, colloidal solution বানানোর আরেকটা পদ্ধতি হচ্ছে Brace arc method। সেটার মধ্যেও অটোমেটিক ইলেকট্রন ক্যাপচারের মাধ্যমে চার্জ সৃষ্টি হয়, এটাও একটা পদ্ধতি, এটা 4 নম্বর পদ্ধতি। তাহলে 3 নম্বর হচ্ছে ডিউ টু সিলেক্টিভ অ্যাডজর্পশন অফ আয়নস, আয়নসের সিলেক্টিভ ব্রেডিং আর্ক মেথড, এটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। কলয়েড আর্ক মেথড, হ্যাঁ, কলয়েড প্রস্তুত করা আর কি। এটা আমি শুনছি এরকম লাগতেছে। Due to dissociation of the surface molecules, frictional electric, এগুলো একটু মনে রাখতে হবে, এগুলোর ব্যাখ্যা কিন্তু বহুত লম্বা হবে, যেহেতু আপাতত ব্যাখ্যা নাই তাহলে ফ্রিকশনাল ইলেকট্রিফিকেশন আছে তো, পরের আছে মনে হয়, আছে, হ্যাঁ পরের পেজে আছে মনে হয়। হ্যাঁ, এগুলো তো এগুলো না মূল জিনিস বাবা, হয়তো মনে হচ্ছে নাই। আচ্ছা, চার্জ কিভাবে আসছে এটা দিয়ে দাও। The origin of charge
on the colloidal particles ওই 43 পেজের চেয়ে 10 পেজ আরো ঝামেলাপূর্ণ বেশি ঠিক না আবার লাস্টের অ্যাপ্লিকেশন অফ কলাইডস এগুলো সোজা হবে হ্যাঁ এগুলো সোজা হবে এগুলো সোজা একদম সোজা এগুলো জাস্ট মুখস্থ করলে মনে রাখতে পারলে হয়ে যাবে অ্যাপ্লিকেশন অফ কলাইডস আছে আমাদের এরপর হচ্ছে কি কলাইডস ইলেকট্রোস্ট্যাটিক স্টেবিলাইজেশন অফ কলাইডস স্টেবিলাইজেশন অফ কলাইডস অর্থাৎ কলয়েডের পুনরাবৃত্তি এখানে উদ্ধার করে ফেলছে স্টেবিলিটি আর কি স্যার কিছু কোশ্চেন দিচ্ছে এগুলো একটু আমরা দেখি আগে প্রথমে the factors of the origin of SARS দেখছো SARS দিয়ে প্রথমে কোশ্চেনটা করছে how does SARS grow the absorption of SARS how does SARS grow in a colloidal particle define diffuse layer tyndall effect zeta potential Brownian movement BS ball book এই কোশ্চেন গুলা কিন্তু গুরুত্বপূর্ণ ওগুলো স্যার দিতে পারে পরীক্ষার মধ্যে মানে এখানে মূল কথা হচ্ছে আয়ন সম্পর্কে আরটা হচ্ছে যে জেটা পটেনশিয়াল টিন্ডাল ইফেক্ট যেগুলো গুরুত্বপূর্ণ নামগুলো একটু আনকমন সেগুলো দিবে আর কি আচ্ছা ডিফিউজ লেয়ারটা পাইনি আমরা ডিফিউজড লেয়ার পাই নাই তারপর জেটা পটেনশিয়াল পাই নাই এগুলা বিএস বল বলছে না বিএস বলের বুকে দেখে ফেলো সোহান চার্জ একটু বুঝাইতে পারবা চার্জ একটা প্রসেস বলছে due to dissociation of surface molecules some colloidal particles due to dissociation balanced by স্যার বলতেছো এক নাম্বারটা হচ্ছে যে তোমার ডিসোসিয়েশন অফ সারফেস মলিকিউল ঠিক আছে মানে ডিভাইড হয়ে যাবে আর কি এই যে CH3 সোডিয়াম কি সোডিয়াম এটা কি সোডিয়াম ইথানেট না সোডিয়াম পালমিয়াম এরকম কিছু হবে আর কি কি একটা আছে কার্বন 15টা থাকলে কি হয় কি একটা হয়তো ভুলে গেছি পি দিয়ে একটা সোডিয়াম পালমিটেট সোডিয়াম পালমিটেট ওটা পালমিটেট আছে সোডিয়াম পালমিটেট তাহলে সোডিয়াম পালমিটেট আলাদা হয়ে গেছে আর কি এটা ডিসোসিয়েট হয়ে সোডিয়াম আয়ন আর পালমিটেট আয়ন আলাদা হয়ে গেছে পালমিটেট আয়ন the cations pass into the solution while the anions have a tendency to form aggregates due to weak attractive force present in the hydrocarbon chains এখন কোনটার পরিণতি কি হবে ক্যাটায়নটা কোথায় চলে যাবে সলিউশনে তাহলে সোডিয়াম সলিউশনে থেকে যাবে আর বাকিটা অ্যাগ্রিগেট করার চেষ্টা করবে অ্যাগ্রিগেট কোয়াগুলেটেড হওয়ার চেষ্টা করবে কেন due to weak attractive forces present in the hydrocarbon chain হাইড্রোকার্বন চেইনের মধ্যে একটা কি আছে অ্যাট্রাকটিভ ফোর্স দুর্বল অ্যাট্রাকটিভ ফোর্স সেটার কারণে সেটা নিজে নিজে দলা হয়ে যাবে কোয়াগুলেট হয়ে যাবে আর কি আচ্ছা সুন্দর তাহলে এটা তো এগুলো তো সহজ আছে এগুলো আমরা হাইড্রোফোবিকের ক্ষেত্রে পড়ছিলাম কি হাইড্রোফোবিক কলয়েড চার্জ অরিজিনেট হয় হাইড্রোফোবিক না হাইড্রোফোবিকে অ্যাট্রাকশন কম থাকে উইক এটা বলছে মানে রিপালশন একটু বেশি থাকে রিপালশন থাকবে হ্যাঁ হচ্ছে ডিউ টু ফ্রিকশন এন্ড ইলেকট্রিফিকেশন তাহলে কলয়েডের মধ্যে চার্জ করতে গেছে এটা দ্বিতীয় কথা না it is supposed that a frictional electrification due to the rubbing of the dispersed phase particles with the dispersion medium results in the subsurface on the colloidal particles rubbing বলতে কি বোঝাচ্ছে তাদের মধ্যে কি হাতাহাতি হবে এরকম নাকি ফ্রিকশন ঘর্ষণ ঠিক আছে তো কথাটা as it does not carry any charge theory does not appear to be correct এটা কারেক্ট থিওরি না বলতেছে ঠিক আছে বন্ধু এটা কোনো কারেক্ট থিওরি নয় বুঝছো এটা একটা অনুমান the dispersion medium must also get some chance ওই যে ওদের মধ্যে ফ্রিকশন হবে দে তোমার কলেজের মধ্যে দুটো জিনিস আছে না একটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম আরটা কি ডিসপার্স ফেজ এই দুটার মধ্যে রাবিং হবে অথবা ফ্রিকশন হবে এটার মধ্যে দিয়ে কি তৈরি হবে চার্জ তৈরি হবে রাবিং অর ফ্রিকশন
due to তারপরে selective adsorption হয় সিলেক্টিভ অ্যাডসর্পশন এগুলো মানে বোঝা যাচ্ছে সিলেক্টিভ এটা মানে একটার পরে একটা যখন অ্যাডসর্পশন হবে তখন একটা চান্স সৃষ্টি হবে আর কি এই যে যেমন সিলভার আইডাইট এই যে প্লাস এটাতে কোনো চান্স নাই আয়োডিনের অ্যাক্সেস দিছে কলোয়েডাল পার্টিকলস পজিটিভলি চার্জ হয়ে গেছে এই তো সিলভার আয়োডাইডের চারপাশে সিলভার আছে আবার সিলভারের চারপাশে আয়োডাইড আছে ও এভাবে হবে যে ঠিক আছে এটাও সুন্দর হয়েছে এটা যৌক্তিক না হুম the particles having the dispersed absorb only those performing মাইনাস আচ্ছা সিলভার আয়োডাইডের চারপাশে মাইনাস কেন সিলভারের চার্জটা পজিটিভ হওয়ার কথা না আয়োডাইডের না নেগেটিভ দিয়ে বোঝা গেল না এটা ভুল দিছে আচ্ছা এখানে হ্যাঁ এই বলো এটা মেবি ভুল দিছে মনে হয় এটা আয়োডাইড হওয়ার কথা এরকম লাগতেছে এরকম দেখছিলাম তো আমি আগে সিলভারের মধ্যে মাইনাস কোনখানে ভুল দিছে সিলভার কি মাইনাস হবে নাকি সিলভার ধাতু না সিলভার হ্যাঁ, প্লাস এটা বোঝা যাচ্ছে না প্লাস তো Plus এখানে আছে। আমি হ্যাঁ এটাই হ্যাঁ ঠিক আছে প্লাস হবে এই জায়গায় বলছো the particles absorb silver plus from the solution to become positively charged হুম access in ether is commonly to silver iodide আচ্ছা এটা গুগল থেকে চার্জ দিয়ে একটু দেখতে হবে আর কি চিত্রটা তাহলে আমরা এটা এমনি কেটে গেছে আর কি চিত্র বোঝা যাচ্ছে না মাইনাস প্লাসটা মাইনাস মনে হচ্ছে এখন নেগেটিভলি চার্জ কলয়েডস আরটা হচ্ছে পজিটিভলি চার্জ কলয়েডস মেটাল সালফারস গুলো নেগেটিভলি চার্জড metal dispersions acid dyes salts of esters এখানে কথাটা উল্টো হয়ে গেছে দেখছো মানে ধাতু জাতীয় যেগুলো সেগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ হবে ঠিক আছে তো কথা তার কারণ তারা নেগেটিভ কে অ্যাট্রাকশন করবে আর যেগুলা অক্সাইড জাতীয় হ্যাঁ সেগুলা কি হচ্ছে তোমার পজিটিভলি চার্জ হচ্ছে শেষ ইলেকট্রোস্ট্যাটিক পলিমেরিক এহসান হ্যাঁ এটা দেখছো স্টেবিলিটি স্টেবিলিটি অফ কলয়েডস হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক আর একটা হচ্ছে কি পলিমেরিক polymeric electrostatic stabilization of colloid is the mechanism attraction van der Waals forces are counterbalanced by the repulsion ইলেকট্রোস্ট্যাটিক স্টেবিলাইজেশন এগুলো হচ্ছে যে মানে কলয়েডকে ইয়া করতেছে আর কি কলয়েডাল সিস্টেমটা রক্ষা করার জন্য প্রক্রিয়া polymeric molecules added to the dispersion medium স্যার এটা বুঝছো পলিমেরিক আর এটা ইলেকট্রোস্ট্যাটিকটা ইলেকট্রোস্ট্যাটিক মানে হচ্ছে ইলেকট্রনিক যে ফোর্স গুলা ওগুলাকে নিউট্রালাইজ করে দেবে van der Waals are counterbalanced by the repulsive Coulomb force acting between the negatively charged colloid particles আচ্ছা van der Waals force এর সাথে ওই যে কুলম্ব বল যেটা আছে তাদের মধ্যে কি হবে যে কাউন্টার ব্যালেন্সড হবে না আরটা হচ্ছে পলিমারিকটা polymeric in order to prevent the aggregation added to the dispersion medium in the order to prevent the aggregation of the colloidal particles create a repulsive force counterbalancing in the attraction পলিমার মলিকিউল ইউজ করে যেগুলা কাউন্টার ব্যালেন্স করবে ওগুলা হচ্ছে আর এখানে হচ্ছে তোমার ইলেকট্রন ইউজ মানে চার্জ ইউজ করতে হবে বাস ইলেকট্রোস্ট্যাটিক van der Waals forces আচ্ছা
লাইওফোবিক সলস আর লেস স্টেবল কেন? লাইওফোবিক স্টেবল কম, এটা আমরা পরে আসতেছি না। লাইওফিলিকটা স্ট্রং স্টেবল কেন? weak forces of interaction exist between colloidal particles and liquid। আচ্ছা, এটা তো প্রথম থেকে বলা আসতেছে লাইওফোবিকের মধ্যে ইন্টারঅ্যাকশনটা হবে না বা কম হবে, এই জন্য এটা কি হবে? লাইওফোবিক স্টেবিলিটি কম হবে। বাস। অ্যাপ্লিকেশন ফোর্স মেডিসিন, তারপর হচ্ছে নন-ড্রাই ফর থাইওক্সোট্রপিক পেইন্টস, electronic preparation of a smoke, classification of municipal water, artificial kidney machine, explanation, absorption indicators, blue color of the sky, leather tanning, in textile dyeing, the cleansing action of detergents, sewage, smoke, screens, fire foam। এই সব ক্ষেত্রের মধ্যে কলয়েডালের ব্যাপক ব্যবহার রয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কলয়েডালসটা কমপ্লিট শেষ। আমরা এখানে কলয়েডালস কাকে বলে, কলয়েডালস কত প্রকার, তাদের উদাহরণ কি, কিভাবে চিনবো, তারপরে কলয়েডালের অরিজিন করতে সার্চের অরিজিন করতে থেকে আসছে। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস পাইনি, ডিফিউজ লেয়ার পাইনি। ডিফিউজ লেয়ার হলো যেটা পটেনশিয়ালে একটা লেয়ার দেখা যায়, যেটা পটেনশিয়ালে যেটা মানে স্থির থাকে একটা লেয়ার, না যেটা হলো মুভমেন্ট করে, যেটা পটেনশিয়াল হল প্লাস মাইনাস না, একটা পটেনশিয়াল তৈরি হয়, হ্যাঁ প্লাস আর মাইনাস থাকে, মুভমেন্ট হয়, একটা লেয়ারের মধ্যে মুভমেন্ট হয়, সেটাকে বলা হয় ডিফিউজ লেয়ার। সার্চ করলে ভালো হবে, একটু দেখে ফেললে ভালো হচ্ছে না? সার্চ করে যেটা পটেনশিয়াল আর ডিফিউজ লেয়ার 2 মিনিটে ভিডিওটা দেখতে, ভালো একটা ভিডিও আছে। আচ্ছা, তো এই ভিডিওটা টেলিগ্রামে শেয়ার করে দেয়, তখন সার্চ হয়ে যায়। 2 মিনিট আছে মনে হয়, আর 2 মিনিট। ডেটা পটেনশিয়ালটা সহজ, একটু চার্জ দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। টাইম যে কত গুরুত্বপূর্ণ এখন বোঝা যাচ্ছে। এমন হলে আমাদের টাইম অনেক ওয়েস্ট হয়ে যায়, কিন্তু কাজে লাগাইতে গেলে দেখা যায় আসলে সময় আসলে মূল্যবান, টাকার চাইতে মূল্যবান সময়। ডেটা পটেনশিয়াল চলে আসছে না? ডেটা পটেনশিয়াল ডেফিনিশন। Chemistry. The potential difference existing between the surface of a solid particles immersed in a conducting liquid water bulk। বোঝা যাচ্ছে না? তাহলে যেটা potential is a physical property which is exhibited by any particle in suspension, macromolecular material surface. It can be used to optimize the formulations of suspensions, emulsions, and protein solution, predict interactions with surface, and optimize the formation of films or coating। এটা মূলত যেটা পটেনশিয়ালটা হচ্ছে এমন একটা ওই পটেনশিয়ালের পার্থক্য যেটার কারণে কি হবে না, কোনো একটা সলিউশন বা কলয়েড কোয়াগুলেটে পরিণত হবে না, বাধা দিবে, এই ধরনের কিছু হতে পারে। আচ্ছা, আমাদের সময় শেষ মনে হয়, 29-30 সেকেন্ড আছে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, এটা শেষ করে দিই, তারপরে আমরা আজকের মতো এখানে শেষ করে দিই ইনশাআল্লাহ। বিকালে হবে না আসলে, আজকে আমার কিছু ক্লাস আছে তো বিকাল থেকে। আজকে রাত্রে হতে পারে, রাত্রে 9টার দিকে বসতে পারি ইনশাআল্লাহ। 9টায় বসা যাবে। ওকে, বসে আমরা যদি ইন্টারফেসটা আরেকটু শেষ করতে পারি, হ্যাঁ সেটা ভালো হবে, কারণ না হলে পড়া হয় না।